মহাপুরুষদের কথায় আমার আজকের গল্প সমাধি ষড়যন্ত্র 93। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। 5ই মে 1993 কলকাতার জেঠারি হাসপাতাল থেকে এক মালবাহী গাড়ি রওনা হলো শুকচরের উদ্দেশ্যে। গাড়িতে রয়েছে এক ব্যক্তির দেহ। ডাক্তারেরা একে মৃত বলে ঘোষণা করেছেন। কিন্তু এই দেহটি কার? কেন এই দেহটিকে একটি মালবাহী গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে? কি হয়েছিল তার সাথে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে গল্পটিকে শুরু থেকে শুরু করা যাক। 1920 সালের 9ই নভেম্বর ঢাকার বিক্রমপুর জেলার মেদিনীমণ্ডল গ্রামে পদ্মা নদীর তীরে এক সৎ চক্রবর্তী ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় এক জন্মসিদ্ধ শিশুর। তিনি ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ত্রয়োদশ উত্তরপুরুষ। নাম রাখা হয় বীরেন্দ্র। মাত্র 5 বছর বয়স থেকে কোনো পুঁথিগত জ্ঞান ছাড়াই তিনি প্রকৃতি থেকে লব্ধ বেদ অনর্গল বলতে পারতেন। 7 বছর বয়স থেকে তিনি দীক্ষা দিতে শুরু করেন। তখন থেকেই তিনি হয়ে ওঠেন সকলের বালক ঠাকুর। 1939 সালে নেতাজি যখন ঢাকার সদরঘাট অকল্যান্ড পার্কে মিটিং করছিলেন, তখন তার সঙ্গে বালক ঠাকুরের সাক্ষাৎ হয়। সেই সময় বালক ঠাকুর ও নেতাজির মধ্যে বেদ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে। 47-এ দেশভাগের পর বালক ঠাকুরের কর্মভূমি হয় ভারত। বাসস্থান হিসাবে বেছে নেন গঙ্গার তীরবর্তী স্থান কলকাতার শুকচর। নেতাজির সঙ্গে সাক্ষাৎকালে নেতাজি বালক ঠাকুরকে একটি বাহিনী গঠন করার কথা বলেছিলেন। তারই ফলস্বরূপ 1966 সালে গঠিত হয় সনাতন দল, যার মূল উদ্দেশ্য ছিল বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা, সরকারি দুর্নীতি তথা জনগণের অধিকার সম্পর্কে তাদের সজাগ করানো, নেতাজিকে সসম্মানে দেশে ফেরানোর পথ প্রশস্ত করা এবং সমগ্র এশিয়া মহাদেশকে এক সূত্রে গাঁথা। বালক ঠাকুর বিশ্বাস করতেন এই উত্তপ্ত দুর্দিনে নেতাজিকে পেলে একদিনে দেশ শীতল হয়ে যাবে। বালক ঠাকুর দীর্ঘদিনব্যাপী অনন্ত মহাকাশের মহাসুর আহরণ করে অবশেষে 49 বছর বয়সে তার অগণিত ভক্ত শিষ্যদের প্রদান করেন মহাকাশের মহানাম রামনারায়ণ রাম। এখানে রাম নারায়ণ কোনো ব্যক্তিবিশেষ নয়, এই নাম হলো প্রকৃতির চিরন্তন সুর। বালক ঠাকুর হয়ে ওঠেন সকলের পরম পিতা। আর বালক ঠাকুরের প্রতিষ্ঠিত সনাতন দলের মাধ্যমে বছরের পর বছর ধরে চলতে থাকে বেদভিত্তিক সাম্যবাদের প্রতিষ্ঠা ও নেতাজিকে দেশে ফিরিয়ে আনার অদম্য প্রয়াস। কিন্তু তৎকালীন বাংলা তথা ভারত সরকার কোনোদিনও চায়নি যে নেতাজি দেশে ফিরে আসুক, কারণ নিজেদের দেশে সর্বেসর্বায় পরিণত করতে তারা নেতাজির বিরুদ্ধে যে চক্রান্ত করেছিলেন তা যেমন একদিকে ফাঁস হয়ে যেত, অন্যদিকে তাদের সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ত। তাই বালক ঠাকুরের বিরুদ্ধে শুরু হয় এক গভীর ষড়যন্ত্র। একের পর এক মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কিছুতেই তাকে দমানো গেল না। যতই তাকে দমানোর চেষ্টা করা হলো, তার কণ্ঠ ততই দৃঢ় হতে থাকলো। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে তৎকালীন বাংলার মুখ্যকর্তা সরকার পড়ে যাওয়ার ভয়ে প্রহর গুনতে থাকেন। সরকার বাঁচাতে মুখ্যকর্তা ও তার উপকর্তারা মিলে বালক ঠাকুরের বিরুদ্ধে শুরু করলেন চক্রান্ত। ধীরে ধীরে সনাতন দলের কর্মীরাও এই চক্রান্তের শিকার হন। তারা বালক ঠাকুরের মত অনুযায়ী চলার পরিবর্তে নিজেদের মত অনুযায়ী চলতে শুরু করেন। দেশ ও দশের স্বার্থের পরিবর্তে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কর্মে মনোনিবেশ করেন। দলের মধ্যেই শুরু হয় দলাদলি, যা 1992 সালের 15ই আগস্ট লেকটাউনে বালক ঠাকুরের এক বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি বলেন, দলাদলি করবে না, এক সন্তান সর্বত্র। তাদের ভাগ করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে, কিন্তু তাতে আবার দলাদলি হয়ে যাচ্ছে। যারা দলাদলি করছে বুঝবে, তাদের সরিয়ে দেবে, দরকার নেই তাদের। কিন্তু সন্তানেরা সেই দলাদলি করা ব্যক্তিদের কথা শুনে গুরুর নির্দেশ অমান্য করে মূল উৎস থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে। এবার আসে ষড়যন্ত্রের দ্বিতীয় ধাপ। সালটা 1993। সেবার বালক ঠাকুরের শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল। সুগার কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। এই অবস্থারই পূর্ণ সুযোগ নেয় ষড়যন্ত্রকারীরা। শাসক দলের দ্বারা বালক ঠাকুরকে রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য এক সিক্রেট প্ল্যান তৈরি করা হলো।
এই প্ল্যানে সামিল হলেন মুখ্যকর্তা বিভূতি বসু, এক উপকর্তা বিভাস চক্রবর্তী, সনাতন দলের বড় ভাই, মেজো ভাই ও সেজো ভাইয়েরা এবং জেঠারি হাসপাতালের কয়েকজন ডাক্তার। বালক ঠাকুর অসুস্থ হলে বরাবরই হয় গডল্যান্ড না হয় বলভিউ নার্সিংহোমে ভর্তি করা হতো, কিন্তু সেবার প্ল্যান অনুযায়ী ভর্তি করা হলো জেঠারি হাসপাতালে 8ই এপ্রিল 1993। সেখানে প্রথম দিন কেবিনের দরজা বন্ধ করে বালক ঠাকুরকে প্রচণ্ড মারধর করা হয়। অসুস্থ অবস্থাতেই দুবার অপারেশন করা হয়, দেওয়া হয় অন্য গ্রুপের 2 বোতল রক্ত। এত কিছু করেও ষড়যন্ত্রকারীরা থামলেন না। তাকে একটি কোমার ইঞ্জেকশন দেওয়া হলো, যার মেয়াদ ছিল 75 দিন। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করলেন। 5ই মে তার দেহটি হাসপাতাল থেকে একটি মালবাহী গাড়ি করে ঘুরপথে লুকিয়ে চুরিয়ে মধ্যমগ্রাম দিয়ে শুকচরে তার আশ্রমে নিয়ে যাওয়া হলো। সনাতন দলের বড়দা মেজদারা প্রচার করে দিলেন যে বালক ঠাকুর সমাধিস্থ হয়েছেন। 1.5 মাস হতে চলেছিল ভক্তেরা ঠাকুরের দেহ আগলে বসেছিলেন। এদিকে শাসক দলের মুশকিল ক্রমশ বেড়েই চলছিল। একদিকে এলাকার মাস্তানরা বালক ঠাকুরের বিশাল আশ্রম দখল নিতে উঠে পড়ে লেগেছিল। তাদেরকে আটকানো সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল, কারণ এক বিপুল সংখ্যক ভোট এদের দ্বারাই সরকারের পকেটে ঢুকত। অন্যদিকে কোমার ওষুধের মেয়াদও শেষ হবার দিকে ছিল। শাসনকর্তারা ভয় পাচ্ছিলেন যে একবার যদি বালক ঠাকুরের জ্ঞান ফিরে আসে তাহলে হয়তো তাদের সরকার চিরতরে ঘুমিয়ে পড়বে। ঠাকুরের ভক্ত শিষ্যরা তাদের ছাড়বে না। ফলে সরকারের তরফ থেকে বারবার ঠাকুরের আশ্রমে মেডিকেল টিম পাঠিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল যে বালক ঠাকুর মৃত, এবং শাসক দলের অনুগামীরা বারবার হুমকি দিচ্ছিল যে যে কোনো সময় তারা আশ্রমের দখল নেবে। সেই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে জরুরি হয়ে উঠেছিল যেন তেন প্রকারেণ বালক ঠাকুরের দেহ সৎকার করা। তৈরি করা হলো মাস্টার প্ল্যান। তৈরি করলেন বিভূতি বসু এবং পরিচালনার দায়িত্বে থাকলেন বিভাস চক্রবর্তী। এটাই ছিল বালক ঠাকুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের সর্বশেষ ধাপ। প্ল্যান কার্যকারী করা হয় 1993 সালের 30শে জুন রাতের অন্ধকারে। তখন রাত 2:30। সেই সময় আশ্রমের বেশিরভাগ ভক্তরাই ছিলেন ঘুমন্ত অবস্থায়। 500 পুলিশের একটি দল বালক ঠাকুরের আশ্রমে পৌঁছায়। আশ্রমের দরজা ভেঙে 200 জন ভেতরে প্রবেশ করেন। বাইরে থাকেন 300 জন। আর অন্যদিকে শাসক দলের অনুগামীরা ভক্তদের ভয় দেখানোর জন্য আশ্রমের ভেতরে পাথর ছুঁড়তে থাকে। 30শে জুন অর্থাৎ 56তম দিন পুলিশ আশ্রম থেকে বালক ঠাকুরের দেহ বের করে নিয়ে আসে এবং শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। তাহলে কি বালক ঠাকুরের গল্প এখানেই শেষ হয়ে গেল? না, গল্প এখান থেকেই আবার নতুন করে শুরু হলো। যে বস্তায় বালক ঠাকুরের দেহ বাঁধা হয়েছিল, হঠাৎই সেই বস্তার মাথার দিকের বাঁধনটা খুলে যায়। বেরিয়ে আসে একগোছা লম্বা চুল। দেহটি যে বালক ঠাকুরের নয় বরং একজন মহিলার, সেটা শ্মশানে উপস্থিত কারোরই আর বুঝতে বাকি রইল না। পত্রিকায় সেই ছবি প্রকাশিত হয়। মুখে মুখে প্রচার হয়ে যায় যে এই মৃতদেহ বালক ঠাকুরের নয়। তাহলে বালক ঠাকুর গেলেন কোথায়? বিভাস চক্রবর্তী অর্থাৎ যিনি অপারেশন সৎকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও বালক ঠাকুরকে হত্যা করতে চাননি, বা বালক ঠাকুরকে হত্যা করার মতো ক্ষমতা তার ছিল না। তিনি সেই রাতেই অর্থাৎ 30শে জুন কয়েকজন পুলিশকর্মীর দ্বারা ঘুমন্ত অবস্থাতেই বালক ঠাকুরকে আশ্রমের পেছন দরজা দিয়ে বের করে দেন। আশ্রমের পেছনেই গঙ্গা। লঞ্চে করে বালক ঠাকুরের 4 জন বিদেশি ভক্ত আসেন। 5 মিনিটের মধ্যে বালক ঠাকুরকে তারা লঞ্চে করে নিয়ে বেরিয়ে যান। আশ্রম তল্লাশি করে টাকা পয়সা কিছুই পাওয়া গেল না। আর পাওয়া যাবেই বা কী করে? তিনি ভক্ত শিষ্যদের কাছ থেকে কোনো দিন এক কানাকড়িও নেননি। এমনকি তার আশ্রমের মন্দিরের বাইরেও লেখা থাকতো যে মন্দিরে কেহ টাকা পয়সা দিবেন না। পৃথিবীর কোন মন্দিরের বাইরে এই কথাটি লেখা থাকে বলুন তো? টাকা তো পাওয়া গেল না, এখন কিছু একটা তো দেখাতে হবে যার ভিত্তিতে বালক ঠাকুরকে জনগণের সামনে শয়তান বলে প্রমাণ করা যাবে। তাই সরকারি তরফে আশ্রম থেকে প্রাপ্ত অস্ত্রশস্ত্রের একটা ফেক লিস্ট তৈরি করা হলো
এখন প্রশ্ন হলো, বালক ঠাকুর যদি জন্মসিদ্ধ হয়ে থাকেন, পরম শক্তিধর হয়ে থাকেন, তবে তিনি কি তার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানতেন না? তার তো সব কিছুই জানা উচিত ছিল। এর উত্তরে বলতে হয়, ভবিষ্যতে বালক ঠাকুরের সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে ওয়াকিবহাল ছিলেন এবং তার ইঙ্গিতও তিনি তার ভক্তদের দিয়েছিলেন। 1/7/1979 বালক ঠাকুর বলেন, এই বাড়ি আক্রমণের জন্য তারা যদি প্ল্যান করতে দাও, ডাকাতের বেশে অথবা যে কোনো ছদ্মবেশেই আসুক না কেন, আসতে দাও। তারা মিটিং করে দল বেঁধে যেভাবেই আসুক না কেন, আমি তাদের ওয়েলকাম করব। একদিন বালক ঠাকুর তার শিষ্যদের বলেন, তোমরা কি কোনোদিন দেখেছো মৃত ব্যক্তিকে ফিরে আসতে? শিষ্যরা বলেন, না দেখিনি। ঠাকুর বললেন, দেখা যাক এবার কি হয়। এখন কথা হলো, 56তম দিন অর্থাৎ 30শে জুন যে অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো, তা সে যে ব্যক্তিরই করা হোক না কেন, তারপর বালক ঠাকুরের আর কি কোনো খবর পাওয়া গিয়েছিল? বালক ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় 1993 সালের 30শে জুন। এর এক বছর পর 1994 সালের 23শে জুলাই স্টেটসম্যান পত্রিকায় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছবি ছাপা হয়। ছবিটি তোলা হয়েছিল কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবিটি একটু মনোযোগ দিয়ে দেখলে স্পষ্টতই বোঝা যায় যে এদের মধ্যে একজন হলেন বালক ঠাকুর ও তার পাশের জন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর 2004 সালে প্রকাশিত হয় বালক ঠাকুরের আর একটি ছবি। তারপর 2009 সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় ছদ্মবেশে বালক ঠাকুরের আর এক ছবি। তাহলে এতক্ষণ ধরে যে অঙ্ক কষা হলো, তার উত্তর কি দাঁড়ালো? যে বালক ঠাকুর একটু কষ্ট সহ্য করলেন ঠিকই, তবে পরম শক্তিধর হওয়া সত্ত্বেও বিনা শক্তির প্রয়োগে তার শত্রুদের দ্বারাই গুটি সাজিয়ে তিনি অন্তরালে চলে গেলেন। কারণ ভারতবর্ষ, নেতাজি তথা সমগ্র এশিয়াকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা কোনোদিনও লোকচক্ষুর সম্মুখে থেকে সম্ভব হতো না। সে কারণেই তিনি বলেছিলেন যে, আমি এখনও যদি কাজে না নামি, আমার সন্তানদের আমি কি কৈফিয়ত দেব? আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হবে মহাপুরুষদের অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।